সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও জানাতে এবার ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই হাইকোর্টের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। আর নাহিদ, হাইকোর্ট এলাকা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। আর ঢাকাতে তো 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তারা কোথায় কোথায় দায়িত্ব পালন করছে? যে আসলে 13 তারিখ ঘিরে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এই মুহূর্তে আছি রাজধানীর ঠিক হাইকোর্ট এলাকায় আছে এবং এখানে কিন্তু 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও টোটাল 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে যে 2 প্লাটুন বিজিবি সদস্যরা রয়েছেন তারা প্রত্যেককেই পরিচয় নিশ্চিত হয়েই তারপরেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং যেহেতু 13 তারিখ ঘিরে এরই মধ্যেই মানুষের মধ্যে কিছুটা ভীতি সঞ্চার হয়েছে, সেই বিষয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশ্বস্ত করতে চান পুরো নিরাপত্তা চাদরে রাজধানীকে এরই মধ্যে ঘিরে ফেলা হয়েছে। সব ধরনের যে কোনো ধরনের নাশকতা মোকাবেলা এরই মধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি র্যাবের তল্লাশি চৌকি, পুলিশের তল্লাশি চৌকি এবং গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু বিভিন্ন জায়গায় নিয়োজিত আছেন। এদের মধ্যে সাদা পোশাকে অনেকে অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে। আমরা কিছুক্ষণ আগে রাজধানীর বাংলা মোটর এলাকায় এনসিপি কার্যালয়ের সামনেও সেখানের পরিস্থিতি জানাচ্ছিলাম। মূলত এর আগেও বেশ কিছুদিন আগে দেখেছি এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা পরপর কয়েকবারই ঘটেছে। সেই বিষয়ে যেমন আইনশৃঙ্খলা বাহিনী নজরে রাখছেন। এরপরে মৌচাক এবং উত্তরার যেসব এলাকার মধ্যে এরই মধ্যে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ছিল, সেসব বিষয়ের মধ্যেই অধিকতর গুরুত্ব দিয়ে মূলত সিসি ক্যামেরাগুলো যেমন পর্যবেক্ষণ করা হচ্ছে, সেই সাথে পুলিশের পেট্রোল টিম যেগুলো রয়েছে সেগুলো এরই মধ্যে সক্রিয় রয়েছে এবং তারা যেটি চেষ্টা করছেন মূলত মোটর সাইকেলে চলাচলকারী যারা আছেন তাদেরকে বিভিন্ন জায়গায় থামিয়ে তাদের ব্যাগে থাকা বস্তু এবং সেসব বিষয় কিন্তু এরই মধ্যেই তদারকি করছেন এবং কাউকেই আসলে জিজ্ঞাসাবাদ ছাড়া, বিশেষ করে মোটর সাইকেল চলাচলকারী যারা আছেন তাদেরকে কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে না। এই ছিল আমার কাছে আসলে হাইকোর্ট এলাকা থেকে সর্বশেষ। নাহিদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা কতটা নেওয়া হয়েছে সে বিষয়ে জানাবেন। কোনো ঝুঁকিপূর্ণ এলাকা চট্টগ্রামে রয়েছে কিনা, পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে? মূলত গতকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আসলে অভিযান শুরু করেছে পুলিশের পক্ষ থেকে এবং র্যাবও আমরা দেখেছি অনেক জায়গায় অভিযান পরিচালনা করছে। গতকাল রাতে চট্টগ্রামের লাভলেন সহ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করতে আমরা দেখেছি এবং আজকে আমরা সকাল থেকে আসলে খুব বেশি পুলিশের তল্লাশি যে জোরদার করার কথা সেভাবে আমাদের চোখে পড়েনি, তবে অন্য দিনের চেয়ে কিছুটা বেশি। তবে 13 নভেম্বরকে ঘিরে যেভাবে হওয়ার কথা সেভাবে আমরা দিনের বেলা দেখিনি এবং তবে বিকেলের দিকে আমরা দেখেছি, আপনারা নিশ্চয় জানেন যে চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, যার বাবা মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের মেয়র ছিলেন, তার বাসা যেটা চট্টগ্রামের চশমা হিল এলাকায়, সেখানে পুলিশ অভিযান চালিয়েছে এবং সেখান থেকে 7 জনকে আটক করেছে এবং পুলিশের তরফ থেকে বলছে তারা ফেসবুকে একটা পোস্ট দেখেছে, সেখানে 13 নভেম্বরকে ঘিরে যারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে বলে তারা একটা খবর পেয়েছে ফেসবুকের মাধ্যমে, সে কারণে তারা সেখানে অভিযান চালিয়েছে বলে তারা বলছে এবং যারা আটক তারা দাবি করেছে তারা মহিবুল হাসান চৌধুরী নফেলের ছোট ভাই, একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে খাবারের, সেখানে তারা খাবার সরবরাহ করে অনলাইনে, সেই জন্য তারা ওখানে জড়ো হয়েছেন বলে তারা দাবি করেছে এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে আসলে যে ছাত্রলীগ কর্মীদের জন্য যেভাবে খাবার সরবরাহের তারা তথ্য পেয়েছেন সে ধরনের কিছু তারা পাননি, তবুও তাদেরকে 7 জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরে একটু আগে আমি সিএমপির মিডিয়া শাখায় যোগাযোগ করেছিলাম, তারা আজকে সারাদিনে কি পরিমাণ যে তাদের আটক কিংবা গ্রেফতার আছে সে বিষয়ে এখনও সর্বশেষ তথ্য তাদের কাছে নেই বলে তারা জানিয়েছেন এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে রাত 8টার পর থেকে মূলত এখানে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা অভিযান আরও জোরদার করবে। সেখানে তারা তল্লাশি চৌকি বসিয়ে রাত 8টার পরে বেশি করে তারা তল্লাশি চৌকি বসিয়ে তারা তল্লাশি অভিযান চালাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনারা জানেন যে গতকাল চট্টগ্রামের পুলিশ কমিশনার তাদের যে বার্তা, তাদের ওয়্যারলেস বার্তায় তিনি নির্দেশ দিয়েছেন যারা টহল পুলিশ আছে তারা যেন অস্ত্রধারীদের দেখলে মানে সরাসরি অ্যাকশনে যায়, সেই নির্দেশ তিনি দিয়েছেন। যেহেতু চট্টগ্রামে কিছুদিন থেকে আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, খুন হচ্ছে, এ কারণে পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন যাতে অস্ত্রধারীদের দেখলে যেন সরাসরি গুলি করে অ্যাকশনে যাওয়ার তিনি নির্দেশ দিয়েছেন।
ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কয়েকটি দল জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের দিন ছাড়া আলাদা গণভোট আয়োজন করলে সরকারের বিপুল অর্থ অপচয় হবে বলেও মনে করেন তিনি। বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। সরকারকে হুমকি না দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান আরও বলেন, মাসের পর মাস ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ছিল না। যারা দেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল, একদলীয় শাসন কায়েম করা ও সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, তারা পরাজিত হয়েছে। দেশকে কেউ যেন ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে সে আহ্বানও জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। 16 নভেম্বরের আগে 5 দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত ইসলামী 8 দলের নেতারা। বুধবার দুপুরে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এই সিদ্ধান্তের কথা জানান জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সংবাদ সম্মেলনে আগামী 13 ও 14 নভেম্বর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়, যেখানে 13 নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 8 দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। 14 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। গণভোটের সময় নিয়ে দ্বিমত থাকলেও নির্বাচন পেছানোর শঙ্কা দেখছে না কোনো দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলছেন, গণভোট নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিহত করা হবে। আর জামাত নেতার সাফ কথা, কোনো হুঁশিয়ারি দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করা যাবে না। সংকট সমাধানে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানান নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত। এ দাবিতে রাজপথে আন্দোলন করছে বেশ কয়েকটি দল। বিএনপি বলছে, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, যত বাধাই আসুক প্রতিহত করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং আমরা বিশ্বাস করি যে তারা এই ব্যাপারে বদ্ধপরিকর, আর আমরাও এই নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। এই নির্বাচন হয়ে গেলে যে ছোটোখাটো সংকট দেখা যাচ্ছে এগুলো থাকবে না এবং ওই নতুন নির্বাচিত সংসদের মাধ্যমে তার সকল সমাধান সম্ভব। আর জামায়াত নেতার মন্তব্য, জুলাই সনদকে উপেক্ষা করছে বিএনপি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তার আগেই হতে হবে গণভোট। জুলাইয়ের সনদটা বানচাল করার জন্য একই দিনে নির্বাচন করতে চায়, আর জামাত নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এটা বারবার বলেছে, শুরু থেকে দাবি করেছে। ওনারা তো ডিসেম্বরে নির্বাচন চাইছে, আমরা বলেছি ফেব্রুয়ারিতে করেন। জুলাই সনদে এখনো স্বাক্ষর করেনি এনসিপি। তারা চায় আইনি ভিত্তি, তবে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটিও। জুলাই সনদে আমরা সাইন করিনি, কারণ তখন একটা বাস্তবায়নের রূপরেখা ছিল না। আমরা বলেছিলাম বাস্তবায়নের রূপরেখা আসলে তখন আমরা সাইন করব। ঐকমত্য কমিশন থেকে কিন্তু বাস্তবায়নের কিছু প্রপোজাল প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে। প্রপোজাল আসছে, এখনও সিদ্ধান্ত হয়নি। বাস্তবায়নের একটা রূপরেখা আসছে গ্রহণযোগ্য, তখন সাইন করব। আর বাস্তবায়ন না হলে কাগজে একটা সাইন করে সেটা দিয়ে মুড়ি খাওয়ার তো আসলে কোনো অর্থ নেই। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার 7 দিনের সময় দিলেও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী 13 নভেম্বর থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দ্রুত প্রস্তুতি শেষ করতে এই উদ্যোগ ইসির। নতুন রাজনৈতিক দলে নিবন্ধন দিতে দেরি হওয়ায় এবং আরপিও চূড়ান্ত না হওয়ায় সংলাপ শুরু করতে দেরি করে ইসি। নিবন্ধিত দলগুলোকে নিয়েই সংলাপ করবে ইসি। সংলাপে এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ সহ 12টি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। তফসিলের আগে সময় কম থাকায় রাজনৈতিক দলগুলোর সাথে এবার আলাদা সংলাপ হবে না। প্রতিটি সংলাপে সমমনা দলগুলোর নেতাদের একসাথে ডাকার নীতিগত সিদ্ধান্ত কমিশনের। তফসিল ঘোষণার আগে এই সংলাপ সফল করাকে বড় ধরনের কাজ বলে মনে করছেন কর্মকর্তারা।
রাজনৈতিক দলের পরে পর্যবেক্ষক ও জুলাই যোদ্ধাদের সংলাপে ডাকবে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে 54টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। এর বাইরে জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটের শরিক নিবন্ধিত দলগুলোকে সংলাপে ডাকা হবে কিনা তা এখনও স্পষ্ট করেনি ইসি। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করা এবং বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারকেও ভোগ্যপণ্য আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় এই দাবি জানান তারা। বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদেরকেও আন্তরিক হওয়ার আহ্বান এফবিসিসিআই প্রশাসকের। প্রতি রমজানে অস্থির হয় নিত্যপণ্যের বাজার। কারণ ছাড়াই দাম বেড়ে যায় ভোজ্য তেল, পেঁয়াজ, চিনির মতো পণ্যের। এসব বিবেচনায় আসন্ন রোজায় বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করে এফবিসিসিআই। ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদাবাজি বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে রোজায় দাম নিয়ন্ত্রণ কঠিন হবে। রোজার পণ্য আমদানিতে শুল্ক কর ছাড়ের দাবি তাদের। অভিযানের নামে অযথা হয়রানি বন্ধেরও দাবি জানান ব্যবসায়ীরা। চাঁদাবাজির মহা প্রলয় চলছে, আমরা কি করব? মাল নামালে চাঁদা দিতে হয়, মাল উঠালে চাঁদা দিতে হয়, বস্তা উঠালে চাঁদা দিতে হয়, বস্তা নামালে চাঁদা দিতে হয়। কারণ বাজার, মৌলভীবাজার, ছটাকি ব্যবসায়ীকে দিয়ে আপনারা করেন, যেখানে থেকে ডিস্টার্বটা মেইন সেখানে গিয়ে আপনারা করার কারণ করছেন না। যেখানে সাপ্লাই চেনের ডিস্টার্ব আছে আপনারা যান, টিম যান সেখানে। তবে মিল মালিকদের প্রতিনিধিদের দাবি, শীতে কারখানা চালু রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দোষারোপ না করে সরকারকেও পণ্য আমদানির আহ্বান তাদের। ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? কারণ ব্যবসায়ীদেরকে তাকায় সব দোষ ব্যবসায়ীদেরকে ঘাড়ে দিয়ে সরকার বা কোনো সরকারি সংস্থা যদি দায় এড়াইতে চায়, আমি মনে হয় সেটা সঠিক না। ব্যবসায়ীদের সমস্যা নিয়ে পুলিশ, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনা করার আশ্বাস দেন এফবিসিসিআই প্রশাসক। পাশাপাশি এফবিসিসিআই থেকে বাজার তদারকির কথাও জানান তিনি। সকলের স্বার্থকে বিবেচনায় রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। ব্যবসায়ী সমিতি, চেম্বার নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয় সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তদারকিটা নিশ্চিত করব। মত বিনিময় সভায় খেজুর, ভোজ্য তেল, চিনি, ডাল ব্যবসায়ীরা উপস্থিত থাকলেও ছিলেন না পেঁয়াজ ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর একটি ফ্রেমওয়ার্ক দিয়ে যাবেন। পরবর্তী সরকার এটির বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে। এছাড়া বৈঠকে সংশোধিত বাজেটের আকার কমানোর সিদ্ধান্ত হয়েছে। তবে টাকার অঙ্কে খুব একটা হেরফের করা হবে না বলেও জানান তিনি। রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন ও চিনি আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হয়েছে। পরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও বন্দরে অনেক পুরনো গাড়ি আটকে আছে, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।